ইন্ডিয়ার মেঘালয় সিরিজের সেকেন্ড পর্ব দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমরা ফার্স্ট পর্ব আপনারা দেখছেন মেঘালয়টা ভিজিট শেষ করছি, শেষ করে আমরা চলে গেছি আসামের দিকে, আসাম আর নাগাল্যান্ড। আপনারা এই সেকেন্ড পর্ব দেখবেন কিভাবে আমরা শিলং থেকে মেঘালয় গুয়াহাটি গেলাম, গুয়াহাটি থেকে কিভাবে আবার নাগাল্যান্ড গেলাম সেই পর্বটি দেখবেন। তো যথারীতি দেখতে থাকুন। আমরা শিলং থেকে একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করে চলে গেছি সরাসরি গুয়াহাটির কামরূপা মন্দির এর গেট পর্যন্ত। গেট থেকে আবার 150 রুপি করে আমরা উপর দিকে মন্দির দিকে উঠতেছি। আমাদের বাংলাদেশ থেকে আসলে আসার সময় আমাদের ইচ্ছা ছিল যে এই কামরূপা মন্দিরটি দেখব। এই কামরূপা মন্দিরটি নিয়ে বাংলাদেশের অনেক প্রচলিত অনেক কথা আছে। তা এই কথাগুলো হয়তো আপনারাও জানেন যে এখান থেকে কেউ গেলে আর ফেরত আসে না, অথবা বিভিন্ন জাদু টোনা শহর, বিভিন্ন জাদুর অনেক কিছুর জায়গা হলো এই কামরূপা মন্দির। তো আমরা এগুলো দেখার জন্যই এই আসামের কামরূপা এই জায়গাটা ভিজিট করছি। তো আমরা গেট থেকে উপর দিকে উঠতেছি, উঠতে প্রায় যথেষ্ট সময় লাগে। দেখতে থাকুন। এই কামরূপা মন্দিরের মেন হলো আপনার এটা হলো এই পাট, মন্দিরের পাট। এখানে সবাই দর্শনের জন্য আসে। এখানে অনেক সাধুরা আসে, সাধুরা বসে থাকে, অনেক ধ্যান করে। যদিও আমরা একটু ভয় ছিলাম, অনেক ভিডিও ওইভাবে করতে পারি না, একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। কামরূপা মন্দির ভিজিট শেষ করে আমরা চলে গেছি আপনার গুয়াহাটি স্টেশন থেকে রাতের ট্রেনে করে আমরা চলে গেছি নাগাল্যান্ডের যে আপনার স্টেশনটি, সেটা হলো ডিমাপুর। আর আপনারা কামরূপা মন্দিরের একটা ফুল ভিডিও পরে দেখতে পারবেন আলাদাভাবে। তো আমরা যখন নাগাল্যান্ডের এই সকালবেলা নাগাল্যান্ডে চলে আসছি, নাগাল্যান্ডের সেই স্টেশনের নাম হলো ডিমাপুর। এই ডিমাপুর অনেক যথেষ্ট একটা বড় স্টেশন। এখান থেকে আবার আমরা ট্যাক্সি ক্যাবে করে চলে গেছি কোহিমাতে। কোহিমা হলো ওনাদের সিটি। তো যাওয়ার পথে আসলে নাগাল্যান্ডের সৌন্দর্য বলে ভাষা প্রকাশ করার মতো না। এখানে অনেক পাহাড়, আসলে বাংলাদেশ পার হওয়ার পর থেকে শুধু পাহাড় আর পাহাড়। তো এই পাহাড়গুলো দেখতে আপনার ভালো লাগবে। আর এক একটা পাহাড় থেকে এক একটা পাহাড় বিশাল, অনেক বিশাল পাহাড়। তো আমরা যাচ্ছি তো আমাদের আসলে আজকে সারাদিনের ভিজিট হলো যে আমরা এখান থেকে কিসিমা হেরিটেজ ভিলেজ, অথবা নাগাল্যান্ডের যে নাগাদের আপনার একটা ভিলেজ আছে, হেরিটেজ ভিলেজ। এখানে বিভিন্ন সাংস্কৃতিকগুলো, এটা ফার্স্ট আমরা ভিজিট করার জন্য আমরা ডিমাপুর থেকে একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করছি প্রায় 1800 রুপির মতো করে। এটা হলো ওনাদের হেরিটেজ বিভিন্ন সাংস্কৃতিক জায়গাগুলা। এখানে প্রায় 14টা, আবার কেউ বলে 22টা এরকম উপজাতি আছে। ওনাদের বিভিন্ন উপজাতি সংস্কৃতিগুলো ফুটে তুলছে। তো আমি যতটুকু এখানে শুনতে পারছি, ডিসেম্বর 1 তারিখ থেকে 10 তারিখ তাদের একটা প্রধান উৎসব হয়। ওই উৎসবের সময় প্রচুর ফরেনার এবং অনেক লোক আসে। ওই সময় আসতে পারলে বেশি ভালো হবে আর কি। তো এখন এটা পড়ে আছে। আমরা সারাদিন ঘুরে ভিজিট করছি। যথেষ্ট সুন্দর তাদের সাংস্কৃতিক। এক এক সময় তাদেরা এক এক কুকিং বিভিন্ন রকম প্রজাতি আছে নাগাল্যান্ডের।
নাগাদের সংস্কৃতি অনেক পুরানো। তো আমরা এটা শেষ করে আমরা চলে গেছি ওনাদের শহরের পাশেই ওয়ার সেমিস্ট্রি, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সৈনিকদের এখানে কবরগুলো ছিল। এই কবরগুলো দেখার জন্য কবর, এমনকি এটা খুব সুন্দর একটা প্লেস। এখানে আপনারা যেতে পারেন। কোহিমা মানে বাজারের পাশেই তাদের বাসায় পাশেই এই যে ওয়ার সেমিস্ট্রিটা, এখানে সমাধিটা আপনার কিছু সময় ঘুরে আসতে পারেন। তো ওটা শেষ করে আমরা চলে গেলাম ওনাদের সবচেয়ে ঐতিহ্যবাহী যে জায়গাটা, ঐতিহ্যবাহী এখান থেকে খুবই কাছাকাছি আপনার হলো কোহিমা বাজার, যেটা নাগাল্যান্ডের প্রসিদ্ধ যে মানে কাঁচা বাজার বলে আর কি, যেখানে সবাই আসে। তো এখানে ওনারা যে বাজারে যে ব্যাঙ, আপনার এই যে বিভিন্ন রকমের জিনিস থাকে। আবার আপনাকে আরেকটা কথা বলবো, আগে এই বাজারের পাশেই তারা কুকুরগুলো বেঁধে রাখতো। কুকুরের মাংস ওনারা অনেকে পছন্দ করে, প্রায় আমি শুনলাম কুকুরের মাংস 3,000 টাকা কেজি। তো এখন এই কুকুরগুলো এইভাবে রাস্তায় আর মানে রাখে না, ওনারা নিচে একটু ডাউনে গেলে একটা ঘর আছে ওইখানে রাখে। আর বিভিন্ন পোকামাকড় আসলে নাগাদের সংস্কৃতি, তাদের খাবার ঐতিহ্য আসলে বাঙালিদের মতো হবে না। এক এক দেশের এক এক রকমের খাওয়ার কালচার, এটাকে আসলে কোনো ছোট করে দেখার মতো কিছু নাই। আর আমার কাছে আসলে ভালো লাগছে এই নাগাল্যান্ডের মানুষগুলো খুবই মিশুক, খুবই সামাজিক, তারা মানুষকে সম্মান করতে জানে। এই হলো আসলে কুকুরের মাংস। আমি একটু লুকিয়ে ভিডিও করছিলাম। তো আমরা আসলে আমাদের এটা শেষ করে আমাদের মেন যে জায়গা জুকু ভ্যালির আপনার এন্ট্রি পয়েন্ট চলে গেছি। এন্ট্রি পয়েন্ট চলে গিয়ে ওখানে এন্ট্রি করে 200 টাকা করে এন্ট্রি করে আমরা সামান্য একটু উপর দিকে সামান্য কিছু উপরে গেলে আমাদের একটা হোমস্টে ছিল। এই হোমস্টেতে আমরা এক রাত আসলে থাকছি। আমরা ইচ্ছা করলে এক রাত না থাকলেও পারতাম, সরাসরি জুকু ভ্যালি চলে যেতে পারতাম, কিন্তু আমরা আমাদের যেহেতু অনেক বড় জার্নি, সেখানে আমরা এই হোমস্টেতে এক রাত ছিলাম। থেকে পরের দিন সকালবেলা আমরা আবার যথারীতি ওনাদের গাড়ি ছিল, ওনাদের গাড়ির মাধ্যমে আমরা প্রায় 1500 রুপিতে গাড়ি ভাড়া নেয়, একটা পাহাড়ি জিপ। ওই জিপে করে চলে গেছি আমরা উপরে জুকু ভ্যালির পয়েন্টে, যে পর্যন্ত জিপটা যায়। তারপরে আর এক জিপে যায় না ও, তারপরে পায়ে হাঁটা হলো 530 মিটার মেবি, মানে হিউজ আপনার হাঁটতে হবে, অনেক পরিশ্রম। তারপরে 8 মাইল আবার লেভেলে হাঁটতে হবে, পাহাড় উঁচা নিচা। আসলে জুকু ভ্যালি প্রচুর হাঁটা, প্রায় 4-5-6 ঘন্টা হেঁটে আমরা চলে গেছি জুকু পয়েন্টের। যাওয়ার পথের দৃশ্যগুলো আসলে বলে বোঝানো, প্রকাশ করার মতো না। এটা জুকু ভ্যালি আপনি যেতে যেমন কষ্ট, তেমন সৌন্দর্যগুলো আরও বেশি, সারা জীবন মনে রাখার মতো সৌন্দর্য। পাহাড়, মেঘ, ঝর্ণা, প্লাস পানির প্রবাহ, প্লাস আপনার আবহাওয়া এক্সিলেন্ট। আপনি আমি আর কি বলবো, আপনারা দেখেন যে আসলে জুকো ভ্যালি আসলে মানুষ যে যায়, কেন জুকো ভ্যালি যায়, এত কষ্ট হয় যাওয়ার জন্য। এই জুকো ভ্যালি দেখার মতো একটা প্লেস। এখানে কেউ না গেলে, না দেখলে, না বোঝানো সম্ভব না যে এটা আসলে কেমন একটা প্লেস জুকো ভ্যালি। তো যাওয়ার পথে আপনার যথেষ্ট দম থাকতে হবে, আপনার এনার্জি থাকতে হবে, আর অনেক প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি ভারী কিছু নিয়ে না যাওয়াই সবচেয়ে বেটার। আর জুকো ভ্যালি সৌন্দর্যের কাছে সব কিছু হার মানবে। জুকো ভ্যালি এতটাই সুন্দর। প্রচুর ট্যুরিস্ট এখানে আসে, ও প্রচুর বেশিরভাগ ইয়াং ছেলেমেয়েরা এখানে থাকে। আর একদিন ভিজিট করে পরের দিন তারা আসলে চলে যায়। কেউ ইচ্ছা করলে 2 দিনে থাকতে পারে, প্রবলেম নেই। এখানে থাকার মতো একটা ঘর আছে। এখানে আপনার 100 টাকা দিয়ে থাকতে পারবেন, তারা আবার ম্যাট 50 টাকা দিবে। 200 টাকা দিয়ে আপনার এখানে কম্বল পাওয়া যায় এক রাতে থাকার জন্য। আপনার এই কষ্ট করে এসব কিছু থাকার জন্য কিছু আনতে হবে না। আর কেউ যদি মন চালে, কেউ আসলে এখানে তাঁবু আছে,
টেন্টের নিচেও থাকতে পারবেন। আবার আপনার এর খাওয়ার দাওয়ার জন্য এখানে তারা ডাল বা ডিম বিভিন্ন রকম করে থাকে, ম্যাগি করে থাকে, ইচ্ছা করলে আপনি খেতে পারবেন। আর তেমন বেশি সব প্রবলেম নাই। আর আসার সময় আসলে কিছু খাবার সাথে করে নিয়ে আসাটাই বেটার, বিস্কিট, আপনার চকলেট এইসব কিছু আনতে পারেন ইচ্ছা করলে আপনি খাওয়ার জন্য। তো বেশি প্রবলেম হবে না, এখানে সব কিছুর ব্যবস্থা আছে। টয়লেট থেকে শুরু করে গোসল, যে যা যা ইচ্ছা যেভাবে থাকতে পারবেন। আসলে জুকো ভ্যালি দেখার সৌন্দর্যই অন্যরকম, এখানে আসলে এত কিছু প্রয়োজন হয় না। তো আমি আবার একটা কথা বলতেছি, আমরা যাব যেহেতু বাংলাদেশ থেকে আসছি, তো এখানে আসার আসলে কোনো রেস্ট্রিক্টেড নাই, সবাই আসতে পারবে, কোনো প্রবলেম নাই। আর দ্বিতীয়ত হলো খরচের কথা যদি বলতে হয়, আমি আমি ঢাকা থেকে যখন আপনার এই যে মেঘালয় শেষ করছি, মেঘালয় শেষ করে আবার এই আসাম এবং নাগাল্যান্ড এই শেষ করে সম্পূর্ণ সব কিছু শেষ করছি মাত্র 10,000 রুপির ভিতরে। 10,000 রুপির বেশি লাগে নাই। যদিও আমরা কিছু কিছু জায়গায় আরও 2-3 হাজার টাকা খরচ বাঁচাইতে পারতাম। আমরা ট্যাক্সি ক্যাব নিয়েছি দেখে খরচটা ওরকম বেশি হয়েছে। আমরা শেয়ার জীবও আসতে পারতাম 200-300 রুপি করে। তো আসলে বেশি খরচ না, আপনারা যদি অন্তত 3-4 জন আসলে আপনাদের খরচটা অনেক মিনিমাইজ হবে। তো দেখবেন গ্রুপে আসতে। তো আপনারা এখানে আসবেন, আমি মনে করি জীবনে একবার হলো আসবেন। আমরা আসলে আমাদের এই জুকো ভ্যালির পাশে আমরা আসলে মণিপুর আমরা যাই নাই, যে মণিপুরটা আমরা দেখছি। যতটুকু মণিপুরটা খুবই সুন্দর, মণিপুর আরও বড় বড় পাহাড়। এই হলো জুকো ভ্যালির আসলে থাকার জায়গাগুলো। এখানে আমরা এক রাত স্টে করছিলাম। এখানে টেন্ট আছে, টেন্টের ভাড়া আসলে আমি বলতে পারবো না, জিজ্ঞেস করি নাই। আর এই রুমগুলোতে ঢুকতে 100 টাকা করে লাগে, 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। খুবই অসাধারণ জায়গাগুলা, সুন্দর। এই রুমগুলোতে সবাই এই যে এইভাবেই থাকে, ফ্লোরিং করে সবাই। এখানে যারা আসে সবাই খুবই আনন্দ করে। সন্ধ্যার পর থেকে আসলে একটা অন্যরকম একটা জগৎ এখানে। সবাই খুব মজা করে, একসাথে ক্যাম্প ফায়ার করে। আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনার সারাদিন ক্লান্তির পরে সন্ধ্যার পর থেকে যে কি একটা উৎসব শুরু হয় এখানে, ওইটা দেখলেই আসলে মনটা ভরে যাবে। পাহাড়ের সৌন্দর্য তো আছেই। আপনারা আসবেন, আসলে ইয়াং বয়সে আসা উচিত, যারা খুব হাঁটতে পারবেন আর যাদের শ্বাসকষ্ট না হয় তারাই আসবেন। যথেষ্ট আশা। আর সুন্দর কথা তো কি বলবো, আর বলে বোঝানো সম্ভব না। আর খরচের কথা তো বলেই দিছি, বেশি খরচ না, খুব কম খরচে আসতে পারবেন এখানে। আর দেখেন আমরা আসলে তারপর আমরা যেখানে রাতে ছিলাম তার থেকেও আর 2 ঘন্টা পার হয়ে আমরা আসলে একটা ক্রসে গেছি। এই ক্রসটা অনেক দূরে দেখা যাচ্ছে। এই ক্রসটা পর্যন্ত সেই সীমানা ক্রসের পরে কেউ আর যেতে পারে না। আমরা যথেষ্ট হাঁটছি, অনেক এনজয় করছি। আর এই ধরনের ট্যুর লাইফে আর দিতে পারবো কিনা জানি না। তারপরে আসলে লাইফে একবার হলো এইসব জুকো ভ্যালি এই নর্থ ইস্টে যাওয়া উচিত। এখন যদিও আমি শুনছি আমরা মণিপুরে যাওয়ার ইচ্ছা ছিল, মণিপুরে এখন একটু প্রবলেম চলতেছে, সেই জন্য মণিপুরে এখন কাউকে এন্ট্রি করে দিতেছে না। আর অরুণাচল প্রদেশও কাছে, অরুণাচল প্রদেশও নাকি এখন ঢুকতে দিতেছে না। পরবর্তীতে যদি কখনো যদি আসলে এইগুলো খুলে রেস্ট্রিক্টেড উঠাই দেয়, তখন আমরা আবার যাওয়ার ইচ্ছা আছে। আসলে এইসব জায়গাগুলো এমন যে বারবার যেতে মন চায়। তো আমার দেখবেন নেক্সট এপিসোড আসলে কামরাক্কার উপরে একটা ভিডিও বানাচ্ছি, আর প্লাস আরেকটা জুকো ভ্যালি সম্পূর্ণ শুধু জুকো ভ্যালি নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে। জুকো ভ্যালি আসলে এত সুন্দর আসলে বলে বোঝানো সম্ভব না। আর কোনো ইনফরমেশন যদি আপনারা জানতে চান, কোনো কিছু জানতে চান, আমাকে আসলে কমেন্টস করে জানাতে পারবেন। আমি আপনাকে অ্যান্সার করার জন্য আসলে সবসময় প্রস্তুত থাকবো। যদিও আমি খুব ভালো একটা ভিডিও করতে পারি না, যদিও ভালো একটা ইউটিউবার না, তো চেষ্টা করতেছি। তো প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, সবাইকে জানাই দিবেন। থ্যাংক ইউ।
আবার ঢাকা পরবর্তীতে আমরা এখান থেকে এটা শেষ করে পুরা সম্পূর্ণ বাংলাদেশের দিকে চলে আসছি। আসতে আসতে প্রায় 1.5-2 দিন লেগে যায়। এখান থেকে আবার সেই ডিমাপুর থেকে এক রাতের ট্রেনে করে আবার গুয়াহাটি থেকে আবার আপনার শিলং থেকে আবার ডাউকি দিয়ে আমরা বাংলাদেশে ঢুকে গেছি। তো আপনারা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।